আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যানালগ ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর, ডায়োড, অপ অ্যাম্প আর সার্কিট থিওরি থেকে প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছি। ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ারে 2007 থেকে 2022 পর্যন্ত কভার করা আছে। ওকে, আজকে আমরা করাবো তোমাদেরকে মাল্টি ভাইব্রেটর আর অসিলেটর। এই যে দুটো পোর্শন আছে, এই দুটো পোর্শন থেকে যে প্রিভিয়াস ইয়ার গুলো এসেছে, সেই প্রিভিয়াস ইয়ার গুলো আমি এখানে করাবো। মাল্টি ভাইব্রেটর যে পোর্শনটা আছে, এই পোর্শনটা নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে, তাই জন্য এখানে আমাদের 2021, 22 আর 23 কোশ্চেন আছে। ওকে, তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব মাল্টি ভাইব্রেটর আর অসিলেটর থেকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। এটা 2023 তে এসছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এ উইন্ড ব্রিজ অসিলেটর ইউজ টু বি কনস্ট্রাক্টেড এট ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ। ওকে, তো ফার্স্টে কোশ্চেনে বলে দেওয়া আছে উইন্ড ব্রিজ অসিলেটরটাকে তৈরি করতে হবে যার ফ্রিকোয়েন্সি হবে কত, 10 কিলোহার্টজ। Okay, if the capacitance of the circuit be 500 picofarad, তাহলে কি ক্যাপাসিটর হচ্ছে 500 picofarad, find the resistance used in the circuit। ঠিক আছে, তাহলে দেখো নর্মালি ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি হয়, f equal to 1/2 pi RC, তাই না? তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, ক্যাপাসিটর বলে দেওয়া আছে, তাহলে এই ফর্মুলা থেকে কি আমরা ইজিলি রেজিস্ট্যান্স পেয়ে যাবো। রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হবে, R equal to 1/2 pi f into c, তাই তো? তাহলে এখানে কত বসাবো আমি, 2 into 3.141 into f কত ফ্রিকোয়েন্সি 10 into 10^3, আর ক্যাপাসিটর ভ্যালু কত বলে দেওয়া আছে 500 পিকোফ্যারাড, মানে 500 into 10 to the power minus 12। ওকে, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে ভ্যালু কত বেরোবে, আর ইকুয়াল টু আমরা পাবো 31.8 কিলোহার্টজ। যদি আমি ক্যাপাসিটরের ভ্যালু 500 পিকোফ্যারাড নিই আর আর এর ভ্যালু যদি 31.8 কিলোহার্টজ নিই, তাহলে আমার যে উইন্ড ব্রিজ অসিলেটর তৈরি হবে তার ফ্রিকোয়েন্সি কত পাবো এখানে আমরা, 10 কিলোহার্টজ। ওকে, তারপরে কোশ্চেন বলেছে ড্র দ্য নেসেসারি সার্কিট ডায়াগ্রাম, তাই তো? তাহলে আমি সার্কিট ডায়াগ্রামটা নেক্সট পেজে ড্র করে দিচ্ছি। উইন্ড ব্রিজ অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম কেমন দেখতে হয়, আমার একটা অপ অ্যাম্প থাকবে। ওকে, নেগেটিভ ফিডব্যাক আমার একটা নর্মাল নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো আউটপুট থাকবে। ঠিক আছে, এটা হবে আমার গ্রাউন্ড। ওকে, এই অপ অ্যাম্পের পজিটিভ ফিডব্যাকে আমার কি থাকবে, একটা লিড ল্যাগ নেটওয়ার্ক থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর সিরিজে থাকে, আর প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে আর ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, এটা গ্রাউন্ড হবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি, আর অ্যান্ড সি, আর এটার নাম হচ্ছে কি আর এফ, এটা হচ্ছে আর ওয়ান। ওকে, তো একবার রিভাইজ দিয়ে যাওয়া যাক। আমার ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ করার জন্য যদি ক্যাপাসিটর 500 পিকোফ্যারাড থাকে, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্স ভ্যালু কত হবে, 31.8 কিলোহার্টজ। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো কি আছে আর ওয়ান আর আর এফ। এই আর ওয়ান আর এফ কে আমরা কি করে চুজ করি, আমরা দেখেছি অলরেডি ক্যালকুলেশন করে যে এই যে লিড ল্যাগ যে নেটওয়ার্কটা আছে, লিড ল্যাগ নেটওয়ার্ক বা লিড ল্যাগ কম্পেনসেটর, এখান থেকে আমরা পাই এই পয়েন্টের পোটেনশিয়ালটা যদি ভি প্লাস লিখি, তাহলে ভি প্লাস ইকুয়াল টু হবে V0/3। কখন, যখন আমার ফেজ ডিফারেন্সটা 0 হয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যদি V0/3 পাই, ওকে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া অনুযায়ী কি হয়, আমাদের অ্যাম্পলিফায়ারের গেন আর বিটা দুটো মাল্টিপ্লাই কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। তাহলে এখানে কত, বিটা কত 1/3, তাহলে গেন কত হতে হবে, গেন হতে হবে 3, তাই তো? গেন 3 হওয়া মানে কি, আমার আর ওয়ান এর ভ্যালু যদি 1 হয়, আর এফ এর ভ্যালু কত হবে 2। ওকে, ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Explain briefly the function of astable multivibrator and write down the expression for time period। দেখো, গতকালকে রাত্রেবেলাতে আমি তোমাদেরকে অলরেডি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ডিটেলস ডেসক্রিপশন দিয়ে ভিডিও দিয়েছি। ঠিক আছে, একদম ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং সুইচিং এর কনসেপ্ট থেকে শুরু করে বাইস্টেবল থেকে অ্যাস্টেবল প্রত্যেকটা কনসেপ্ট আমি ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে, ইভেন তোমাদেরকে সিমুলেশন দেখিয়েছিলাম যে ওখানে কি হচ্ছিল, ক্যাপাসিটরের যে আউটপুটটা ছিল যেটা বেঁচে যাচ্ছিল, সেটা কি একবার চার্জ হচ্ছিল আর একবার কি আসছিল, ডিসচার্জ হচ্ছিল, তাই তো? তো কোশ্চেন আগে জানতে চেয়েছে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের বেসিক কনসেপ্ট, তাই তো? তাহলে আমি এখানে তোমাকে ডাইরেক্ট চার্জিং ডিসচার্জিং এ যাচ্ছি না, আমি ডাইরেক্ট বলেছি কারোর যদি ডিটেলস ডেসক্রিপশনের প্রয়োজন হয়, যদি বুঝতে না পারো আজকের এই ক্লাসটাতে, তাহলে তোমরা আই বাটনে প্রেস করে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে ডিটেলসটা বলে দেওয়া আছে। তো দেখো, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে কি হয়, নর্মালি যখন আমরা বায়োস্টেবল করেছিলাম, বায়োস্টেবলে কোনো ক্যাপাসিটর ছিল না। ওকে,
অ্যাস্টেবলে আমার দুটো ক্যাপাসিটর থাকবে। দিস উইল বি RC2, দিস উইল বি RC1, এটা কত হবে RB2, এটা হবে RB1। ঠিক আছে, এখানে আমার একটা ক্যাপাসিটর থাকবে, এখান থেকে বেরিয়ে এটাতে যাবে আর এখান থেকে বেরিয়ে এখানে আসবে। ওকে, এই যে ট্রানজিস্টরটা আছে তার নাম দিলাম Q1, এই ট্রানজিস্টার নাম দিলাম Q2। ঠিক আছে, আমি এটাকে লিখে দিচ্ছি, কত হবে এটা RB1, আর এখানে আমার যাবে হচ্ছে VCC। কনসেপ্ট কি ছিল দেখো, যেহেতু সার্কিটের মধ্যে ক্যাপাসিটর আছে এখানে, তার মানে তুমি বুঝতেই পারছো যে সার্কিটের ক্যাপাসিটি একবার চার্জিং হবে ডিসচার্জিং হবে। ওকে, আর বাইস্টেবল মাল্টিভাইব্রেটর যখন তোমরা পড়েছিলে তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে দুটো আমার ট্রানজিস্টর আছে এই দুটো ট্রানজিস্টারই অ্যাট এ টাইম একসাথে অন হবে না। ঠিক আছে, যদি আমার এই ট্রানজিস্টারটা অন হয়ে যায় তাহলে এই ট্রানজিস্টারটা অফ থাকবে, অথবা যদি এই ট্রানজিস্টারটা অন হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, যখনই আমি সার্কিটের মধ্যে একটা পোটেনশিয়াল দিলাম তখন কি হবে, আমার RC1 এর থ্রু দিয়ে এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে। ঠিক আছে, কত পোটেনশিয়ালে চার্জ হবে, VCC তে চার্জ হবে। ক্লিয়ার এটুকু? এবার ওই মোমেন্টে তোমাকে যদি বললাম যে এটা অন হলে এটা অফ হবে, কি করে হচ্ছে দেখো, ধরো ওই মোমেন্টে এটা অন হলো ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটা অন হয়ে যাওয়া মানে এইটা হয়ে গেল আমার শর্ট। কেন, ট্রানজিস্টারটা আমার স্যাচুরেশন রিজনে কাজ করছে, তাহলে এটা কি হবে, একটা শর্ট সুইচ হিসেবে কাজ করবে। তার মানে এটা 0 ভোল্ট হওয়া মানে এই পয়েন্ট হয়ে গেল 0 ভোল্ট। ওকে, আর আমি তোমাকে অলরেডি বলে দিলাম এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটর অলরেডি চার্জ হয়ে আছে কত ভোল্টেজে, VCC তে, তাই তো? তাহলে ক্যাপাসিটরের চার্জিং এর যে পোলারিটি হবে কি হবে, এদিকে প্লাস এদিকে মাইনাস, তাই তো? এবার এই সুইচটা শর্ট হয়ে যাওয়ার জন্য এটা কত, 0 ভোল্ট, তাহলে এটা কত হবে, 0 ভোল্ট। তাহলে দেখো, ভোল্টেজ সোর্সের কনসেপ্ট অনুযায়ী যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে যেটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স হয়, তাহলে এই পয়েন্টে আমি 10 ভোল্ট ধরতে পারি, এই পয়েন্টে আমি 0 ভোল্ট ধরতে পারি, তাই তো? এবার এখানে যদি 10 ভোল্ট ধরি তাহলে এটা কত হবে, 20। কিন্তু যদি আমি এখানে 0 ভোল্ট দিয়ে দিই তাহলে এটা কত হয় বলতো, -10 ভোল্ট, তাই তো? তাহলে পজিটিভে 0 থাকা মানে নেগেটিভে কি আরো 10 কম, তাই না? এটা তো পোটেনশিয়াল ডিফারেন্স বলে। তাহলে এই পয়েন্টে যদি 0 ভোল্ট থাকে তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, -10 ভোল্ট হবে, তাই না? তাহলে -10 ভোল্ট যদি পোটেনশিয়াল হয় তাহলে এই -10 ভোল্ট কোথায় যাচ্ছে, এই ট্রানজিস্টারের আমার বেসে যাচ্ছে, তাই তো? এই ট্রানজিস্টারটা অন কখন হতো, যদি আমার বেস টু ইমিটারে 0.7 এর থেকে ভোল্টেজ বেশি হতো, কিন্তু আমার ক্যাপাসিটরের জন্য এখানে ভোল্টেজ কত হচ্ছে, -10 ভোল্ট। তাহলে এই -10 ভোল্টটা কোথায় ফেড হচ্ছে, আমার এই ট্রানজিস্টারে ফেড হচ্ছে। তাহলে এই ট্রানজিস্টারটা কি হয়ে গেল, অফ হয়ে গেল। ওকে, যেই মোমেন্টে এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল তখন কি হলো, এই সেখানে সার্কিটটা আমার ডিসকানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার কি হবে দেখো, এবার যেহেতু এখানে আমার এই ট্রানজিস্টরটা অন হয়ে গেছে, কি হবে, RB1 এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, আর RC2 এর থ্রু দিয়ে আমার এই C2 ক্যাপাসিটরটা চার্জ হবে। ঠিক আছে, যেহেতু RC2 এর ভ্যালুটা অনেক কম, তাই কি দেখতে পাবো আমরা, এই C2 ক্যাপাসিটরটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা দিয়ে দেবে VCC। ওকে, এগুলো সব একসাথে চলছে, কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে, পরপর পরপর নয়, একসাথে হচ্ছে এগুলো। ওকে, তাহলে আমি অলরেডি এখানে কি পেয়ে গেলাম, আমি এখানে দেখতে পেলাম যে আউটপুটটা অটোমেটিক্যালি VCC তে আছে। ওকে, যখন আমার এই ক্যাপাসিটরটা VCC তে অন হয়েছে ওই মোমেন্টেই কি দেখতে পাবো, এখানে আমার দেখো এইটা আমার অফ আছে, এটা আমার অন আছে, তাই তো? তাহলে কি হবে, আগে ক্যাপাসিটর কত ছিল, -10 এখানে ছিল, -10-এর জন্য এটা আমার আউটপুটে ট্রানজিস্টার অফ হয়ে গেছিল, তাই তো? এবার দেখো, এই ক্যাপাসিটরটা RB1 এর থ্রু দিয়ে কি চার্জ হবে, তাই না? আগে ক্যাপাসিটর কত ছিল, -10 এ ছিল, তাই তো? -10 -9.3, যদি এখানে একটা 0.7 ভোল্ট থাকবে ওটা ধরতে হবে না, ধরো -10 এ ছিল। ঠিক আছে, তাহলে এখন ক্যাপাসিটর কি আস্তে 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 চার্জ হবে, কততে চার্জ হবে, +10 এ চার্জ হবে, তাই তো? তাহলে আমার কেমন দেখতে হবে চার্জিংটা, আস্তে আস্তে এরকম করে চার্জিংটা হবে, তাই না? এবার একটা মোমেন্ট আসবে যে মোমেন্টে এই ক্যাপাসিটরের চার্জিংটা 0.7 ভোল্টে চার্জ হয়ে যাবে, তাই না? তখন কি হবে দেখো, ক্যাপাসিটর যখন এর থ্রু দিয়ে চার্জ হবে তখন কি এটা প্লাস এটা মাইনাস। ওকে, আর এই পয়েন্টে যদি 0.7 ভোল্ট হয় তখন কি করবে, এই ট্রানজিস্টারটাকে অন করে দিবে। বোঝা গেল? যখন এই ট্রানজিস্টারটা অন হয়ে যাবে কি হবে, এটা এটা আমার শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি হবে, এই পোটেনশিয়ালটা 0 ভোল্ট থাকলে এটা কি হয়ে গেল, 0 ভোল্ট হয়ে গেল। তাহলে কি হবে, VCCটা আমার 0 ভোল্টে নেমে গেল। বোঝা গেল? এবার সেম কাজ আমার এইদিকে হবে, কি হবে দেখো, যখনই এটা আমার শর্ট হয়ে গেল, ঠিক আছে, তখন কি হলো, এখানে ক্যাপাসিটরটা অলরেডি
এটা কত 0.7 ভোল্ট, তাই তো? এই এখানে কত থাকবে ভিসিসি মানে কত 10 ভোল্ট, তাই তো? তাহলে এই ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হয়েছে ভিসিসি মাইনাস ভিবি, সেটা কত ভোল্ট হবে এখানে 9.3 ভোল্টে, তাই তো? তাহলে এখানে 0 ভোল্ট থাকা মানে এই পয়েন্টে 0 ভোল্ট পেলাম, তাহলে এই পয়েন্টে কত পোটেনশিয়াল পাবো এখানে আমি -9.3 ভোল্ট। তাহলে এই পয়েন্টে -9.3 ভোল্ট পেলে এখানে কত আসবে -9.3 ভোল্ট আসবে। তাহলে কি হবে এই ট্রানজিস্টরটা বন্ধ হয়ে যাবে। আমি কি পাবো এখানে এই ট্রানজিস্টরটা অফ হয়ে গেল। ওকে, যে মোমেন্টে এই ট্রানজিস্টর অফ হয়ে যাবে তখন কি দেখতে পাবো এখানে আমরা আবার এই ক্যাপাসিটরটা এর থ্রু দিয়ে RC1 এর থ্রু দিয়ে চার্জ হয়ে যাবে। ওকে, RC1 এর থ্রু দিয়ে যখন চার্জ হয়ে যাবে তখন কি এটা প্লাস এটা মাইনাস হবে, আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা 0 থেকে সঙ্গে সঙ্গে লাফিয়ে কততে যাবে প্লাস ভিসিসি তে যাবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি ছিল, এখানে আগে 0 ছিল, এখন কি হয়ে গেল ভিসিসি হয়ে গেল। এবার দেখো এই যে ক্যাপাসিটরটা ছিল এই ক্যাপাসিটরটা এবার আস্তে আস্তে চার্জ আপ হবে, ঠিক আছে? ক্যাপাসিটর যখন চার্জ আপ হবে তখন কি হবে ক্যাপাসিটরটা এরকম আস্তে আস্তে চার্জ আপ হবে। চার্জ আপ হতে গিয়ে যখন 0.7 ভোল্টে চার্জ হয়ে যাবে তখন আবার এটাতে ফেড আপ হবে, ঠিক আছে? যখন এখানে ফেড করবে তখন কি এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। যে মোমেন্টে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এটা কি 0 ভোল্ট এখানে আছে, এটা শর্ট হয়ে যাবে, এটা 0 ভোল্ট হয়ে যাবে। তো কি দেখতে পাবো এটা আমার নিচে নেমে যাবে। ওকে, সিমিলার ভাবে এটা কত ছিল, এটা আমার 0-তে ছিল, তাই তো? এবার কি করবে দেখো এই ট্রানজিস্টরটা তখন অফ হয়ে যাবে যেহেতু এটা অন হয়ে গেছে, বুঝলাম কেন, তাই তো? তো এটাকে আমি অফ করে দেবো। এটা যখন অফ হবে তখন কি এই পয়েন্ট পোটেনশিয়ালটা আবার ভিসিসি চলে যাবে। ওকে, আর এই কন্ডিশনটা রিপিট হতে থাকবে। কেন হচ্ছে এটা, এটা হচ্ছে তার মেন কারণ হচ্ছে আমার এখানে ক্যাপাসিটরটা একবার চার্জ হচ্ছে একবার ডিসচার্জ হচ্ছে। বুঝতে পেরেছো? ক্যাপাসিটরটা কার জন্য চার্জ হলে আমার ট্রানজিস্টরকে অন করছে, RB1 এর থ্রু দিয়ে চার্জ হলে ট্রানজিস্টরটা অন হচ্ছে। ওকে, আমি বুঝতে পারছি যেটুকু টাইমের মধ্যে আমি এটা বললাম এটা একবারে শর্ট ডেসক্রিপশন, যেটা বই লেখা থাকে তোমরা দেখে কিছু বুঝতে পারো না, ঠিক আছে? খুব ভালো করে জানি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেট এমন একটা কনসেপ্ট যেটা শুধুমাত্র বই পড়ে পড়লে বুঝবে না যদি তুমি ট্রানজিস্টারের কনসেপ্ট, ক্যাপাসিটরের কনসেপ্ট আর সুইচের কনসেপ্ট না জানো। ওকে, ওই জন্য বলছি তোমাকে আমি, যদি এটা ভালো করে বুঝতে চাও তাহলে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটের যে ভিডিওর যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন বক্সে সেটাকে ভালো করে আগে দেখে এসো, যেটা আমি গতকালকে রাত্রে আপলোড করেছি। ওটা দেখে নাও, তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তবু তোমাদেরকে আমি এখন সিমুলেশনে দেখিয়ে দিচ্ছি যা যা বললাম সেটা কি করে হচ্ছে। এটা একটা আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটের সার্কিট, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ক্যাপাসিটরটা দেখো ব্লু কালার আর অরেঞ্জ কালার, এটা হচ্ছে দুটো ক্যাপাসিটর আছে, ঠিক আছে? এই অরেঞ্জ কালারটা হচ্ছে আমার এই 40 মাইক্রোফ্যারাডের লেফট সাইডে যে ক্যাপাসিটরটা আছে সেটা চার্জিংটা, আর ব্লুটা হচ্ছে 40 মাইক্রোফ্যারাডের রাইট সাইডে যে ক্যাপাসিটর আছে সেটা, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ দুটো ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং দেখতে পাচ্ছ। তাহলে কি দেখতে পাচ্ছ যখন ক্যাপাসিটর চার্জ হচ্ছে, চার্জ 0.7 যাই ক্রস করছে আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে। দেখো সিমুলেশন দেখতে পাবে, ঠিক আছে? যদিও এই সিমুলেশনটা আমি খুব ভালো করে এক্সপ্লেন করেছি কালকের ভিডিওতে, তুমি সেটা একবার দেখে নিতে পারো। ওকে, নাও ব্যাক টু দ্য ফিউ কোয়েশ্চেন। এবার কি বলেছে, রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ফর টাইম পিরিয়ড, ঠিক আছে? কোয়েশ্চেন কি বলেছে, পাতি তোমাকে টাইম পিরিয়ড এক্সপ্রেশন চাইছে। আমি তোমাকে এক্সপ্রেশনটা বলে দিচ্ছি, কিন্তু যদি তোমরা বলে যে এক্সপ্রেশন করে বেরোলো তার জন্য তোমাদেরকে আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। কিন্তু এখানে যেহেতু এক্সপ্রেশন ডিরাইভ করতে চাইনি তাই আমি ডিরাইভ করছি না। আলটিমেটলি তোমরা যা দেখলে একবার অন একবার অফ হচ্ছে, তাই তো? যখন অন অফ হচ্ছে তখন কি দেখতে পাচ্ছি আমার ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ আপ হচ্ছে। আর একটা ক্যাপাসিটর কি থাকছে, আর একটা ক্যাপাসিটর 0.7 ভোল্টে আমার অলরেডি কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে? যে মোমেন্টে এই গ্রিন কালারটা আমার 0.7 পৌঁছে যাচ্ছে তখন কি করছে ওই ট্রানজিস্টরটাকে অন করে দিচ্ছে, তখন এই রেড যেটা আছে সেটা চলে যাচ্ছে মাইনাস ভিসিসিতে, ঠিক আছে? দিয়ে তারপর এটা কি হবে, এটা আরো তাড়াতাড়ি যাবে, দিয়ে এটা আবার আস্তে আস্তে চার্জ আপ হবে, ঠিক আছে? আবার এটা যখন ক্রস করবে তখন এটা এরকম চলে যাবে, আর এটা আমার আবার আস্তে আস্তে কনস্ট্যান্ট থাকবে, দিয়ে আবার এটা আস্তে আস্তে চার্জ হবে, ঠিক আছে? তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপাসিটির যে চার্জিংটা আছে না, এই চার্জিং এর উপরে আলটিমেটলি দেখো ডিপেন্ড করছে যে কতক্ষণ আমার অন হবে কতক্ষণ আমার অফ হবে, তাই না? আর এই যে সার্কিটটা আমরা ড্র করেছি এই সার্কিটে RC1 RC2 RB1 RB2 যদি আমি আইডেন্টিক্যাল নিই তাহলে কি হবে অন টাইম আর অফ টাইম কি হবে সেম হবে, তাই তো? যদি আমি এখানে RB1 ইকুয়াল টু RB2 আর RC1 ইকুয়াল টু RC2 নিয়ে নিই তাহলে কি হবে অন টাইম ইকুয়াল টু অফ টাইম। বোঝা গেল এটুকু, ঠিক আছে?
তো ফর্মুলাটা লিখে নাও তোমরা। ফর্মুলাটা হচ্ছে টি অন ইজ ইকুয়াল টু 0.69 ইন্টু RB1 multiplied by RC2, T off equal to 0.69 multiplied by RB2 plus multiplied by RC1. ওকে, তো টোটাল টাইম কি হবে? টোটাল টাইম হবে 0.69 RB1 RC2 প্লাস RC1 RB2। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? F equal to 1/T। আর এখানে যদি আমি ধরে নিই যে RB1 RB2 সেম, RC1 RC2 সেম, তাহলে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কত হয়? 1/1.38 ইন্টু RB ইন্টু RC। ওকে, তো এটা হচ্ছে আমার রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ফর দ্য টাইম পিরিয়ড। ওকে, আমি টাইম পিরিয়ডটা নর্মাল ভাবে লিখে দিলাম, তারপরে ইকুয়াল যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আমি তোমাদেরকে করে দিলাম। ওকে, তো এইটুকু করলেই হয়ে যাবে। তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ফর ফ্রিকোয়েন্সি অফ এ ফেজ শিফট অসিলেটর। ঠিক আছে, এখানেও দেখো রাইট ডাউন দ্য এক্সপ্রেশন বলেছে, জাস্ট তাহলে এক্সপ্রেশনটা লিখে দিলেই হবে। তাহলে ফর্মুলা কি হয় দেখো, ওমেগা ইকুয়াল টু দেওয়া লেখা হয় 1/√6 ইন্টু RC। ওকে, এবার এটা ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি হবে 1/2π√6 ইন্টু RC। ওকে, এবার নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার সাস্টেন অসিলেশন। ঠিক আছে, তাহলে এর জন্য আগে আমরা এখানে সার্কিটটা ড্র করে নিচ্ছি। এইটা হবে আমার সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, দেখো এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R1। ওকে, উইন্ড অসিলেটর যেমন এটা আমার প্লাসে ঢুকেছিল ফিডব্যাকটা, এখানে ঢুকছে কোথায়? নেগেটিভ ঢুকছে। কেন জানো? আলটিমেটলি বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে যে আমার ফেজ শিফটটা হতে হবে 0 ডিগ্রি, না হয় 360 ডিগ্রি। ওকে, উইন্ড ব্রিজে যে আরসি এর যে লিড ল্যাগ নিয়ে যে নেটওয়ার্কটা ছিল, এই লিড ল্যাগ নেটওয়ার্কটা এটা আমার 0 ডিগ্রি ফেজ শিফট দেয়। ওকে, তাই জন্য আমি এখানে আলটিমেটলি পজিটিভে দিয়েছিলাম। ঠিক আছে, পজিটিভে দেওয়া মানে কি ফেজ চেঞ্জ হবে না যদি এখান থেকে আমি তৈরি করি। কিন্তু যদি আমাকে নেগেটিভে দিতাম তাহলে কি হতো? নেগেটিভ দেওয়া মানে এটা ভাবো যে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে কত? 180 ডিগ্রি ফেজ শিফট দিবে, তাই তো? তাহলে 0 ডিগ্রি 180, তাহলে আমার অসিলেশন হতো না। ওকে, তাই আমি কি করেছি 0 0। কিন্তু যদি তুমি এখানে দেখো এই সার্কিটটাতে, এই সার্কিটটাতে এটা হচ্ছে আমার ফিডব্যাক নেটওয়ার্ক। ওকে, এগুলো হচ্ছে গ্রাউন্ড থাকবে, এটা সি আর সি আর সি আর আর। ঠিক আছে, এইটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। এই ফিডব্যাক নেটওয়ার্কটা আমার 180 ডিগ্রি ফেজ শিফট দেবে। ওকে, যদি আমি এটাকে পজিটিভে দিতাম, পজিটিভ কত দেয়? 0 দেয়, তাহলে অল ওভার কত হচ্ছে? 180 হচ্ছে, তাই না? কিন্তু বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলছে? আইদার 0 আর 360, তাই তো? তাই জন্য কি করলাম? তাই জন্য আমি এখানে এটাকে ব্যাকআপ করতে দিচ্ছি, আমি ডাইরেক্টলি নেগেটিভ টার্মিনালে দিলাম অপ অ্যাম্পের। তাহলে কি হবে? এটা আমাকে 180 দিবে, এটা আমাকে 180 দিবে, তাহলে টোটাল কত হচ্ছে? 360। বোঝা গেল কেন আমি ওখানে ব্যাকআপ দিলাম? ঠিক আছে, এবার দেখো আমার এই যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে, এর বিটা কত হয় বলতো? এর বিটা হয় 1/29। ওকে, তাহলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে? আমাকে হতে হবে এ বিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এ বিটা ইকুয়াল টু 1 হলে এ কত হচ্ছে? এ হবে আমার 29। ওকে, তার মানে যদি আমার এখানে R1 ইকুয়াল টু আর লিখি, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 29R। ঠিক আছে, তাহলে কি হবে? গেন কত হবে এখানে? আমার গেন হতে হবে 29 ফর দ্য সাস্টেন অসিলেশন। ওকে, তাহলে তোমরা অলরেডি দেখতে পেলে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ফর্মুলা এটা, আর ফেসিভ অসিলেটরের গেন কত হতে হয়? 29 হতে হয়। ওকে, খুব কমন একটা কোশ্চেন, এক্সপ্লেইন বার্কহাউসেন ক্রাইটেরিয়া ফর সেলফ সাস্টেন অসিলেশন। ঠিক আছে, দেখো যখনই তোমরা একটা ফিডব্যাক নেটওয়ার্ক দেখবে, প্রথমে আগে তোমাকে বোঝায় যে নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাকের ফর্মুলাটা কি হয়, তারপর আমি যাচ্ছি হচ্ছে অসিলেশন। এখানে কি থাকবে? একটা এরর সার্কিট থাকবে বা কম্পারেটর থাকবে। আমার এখানে থাকবে হচ্ছে অ্যাম্পলিফায়ার, যেটাকে বলা হয় এ। এখান থেকে একটা ফিডব্যাক থাকবে, ফিডব্যাক নেটওয়ার্ক আমার থাকবে হচ্ছে বিটা। ওকে, এটা হচ্ছে V0, এটা হচ্ছে আমার VI। ঠিক আছে, দেখো এই যে সার্কিটটা আছে, ক্লোজ লুপ যে সার্কিটটা আছে, এই ক্লোজ লুপের সার্কিটের ফর্মুলাটা হয়, এখানে আমার হতে পারে কি মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, তাই তো? যদি এখানে আমি মাইনাস করি তাহলে কি হবে? এটা আমার
নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন v0 বাই vi কি হয় এখানে বলতো, এটা এখানে আসবে a বাই 1 প্লাস a বিটা, ঠিক আছে এটা। আর পজিটিভ ফিডব্যাক কি হবে, পজিটিভ ফিডব্যাকে হবে ফর্মুলাটা v0 বাই vi ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস a বিটা, ঠিক আছে। এবার দেখো আমাকে যদি একটা সেলফ সাস্টেইন অসিলেশনের দরকার পড়ে তাহলে কি, যেখানে আমি কোনো ইনপুট দিব না কিন্তু আউটপুট পাচ্ছি, তাই তো। তার মানে ইনপুট নাই আউটপুট আছে, তার মানে কি আমাকে করতে হবে কি vi ইকুয়াল টু 0 করতে হবে, তাই তো। vi ইকুয়াল টু 0 করা মানে কি হচ্ছে, আলটিমেটলি গেন এই যে পার্টটা আছে ওভারঅল গেন এটা কত ইনফাইনাইট হচ্ছে। এটা ইনফাইনাইট তখনই হতে পারে যদি আমার এই পোর্শনটা আমার 0 হয়, তাই তো। তাহলে এই পোর্শনটা 0 মানে কি লিখবো আমি এখানে 1 মাইনাস a বিটা ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন a বিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তো বার্কহাউসেন ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি a বিটা ইকুয়াল টু 1 হতে হবে। এবার কথাটা হচ্ছে a বিটা ইকুয়াল টু 1 হলে কেন হচ্ছে, দেখো আলটিমেটলি a মানে কি অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার কি করছে গেনটাকে আমার বাড়ানোর চেষ্টা করছে, তাই তো। তার মানে ও আউটপুটে কি দিবে, ও আউটপুটে একটা স্কোয়ার দেওয়ার চেষ্টা করবে, তাই না, স্যাচুরেশন চলে যাবে। আর বিটার কাজ কি, বিটার কাজ হচ্ছে অ্যাটিনুয়েট করা, তাই তো, কমানো। তাহলে আলটিমেটলি দেখো ওখানে এ বাড়ানোর চেষ্টা করছে, বিটা কমানোর চেষ্টা করছে, আর দেখো এ যতটা বাড়াচ্ছে বিটা ততটা কমানোর চেষ্টা করছে। তাই জন্য আলটিমেটলি কি হবে, এখানে একটা আমি সাইনোসয়েডাল ওয়েভ পাবো। বুঝে গেছো তো, এই কারণে এ বিটা ইকুয়াল টু 1 হলে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ পাই অসিলেটর আউটপুটে। বোঝা গেল। তো আমরা অলরেডি একটা কন্ডিশন পেলাম, সেই কন্ডিশনটা কি বলেছে এখানে বার্কহাউসেন ক্রাইটেরিয়া, এক নম্বর কন্ডিশন হচ্ছে এ বিটা শুড বি ইকুয়াল টু 1। ওকে, দুই নম্বর কন্ডিশন কি বলতো, আমার টোটাল ফেজ শিফট যেটা হবে সার্কিটের সেটা হতে হবে আইদার 0 ডিগ্রি অর 360 ডিগ্রি। তার মানে যদি আমার এখানে এ দেয় 180 ডিগ্রি তাহলে বিটাকেও দিতে হবে কত 180 ডিগ্রি, তাহলে কত হচ্ছে টোটাল 360 ডিগ্রি। অথবা এ যদি দেয় 0, বিটা যদি দেয় 0, তাহলে কত হচ্ছে আমার টোটাল 0 ডিগ্রি হচ্ছে। তার মানে দেখো যদি আমার একটা 180 ডিগ্রি ফেজ শিফট দেয় তাহলে কি করতে হবে, আমি যে অ্যাম্পলিফায়ারটা বানাবো সেই অ্যাম্পলিফায়ারটাকে বানাবো যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যাতে আমার ওটাই 180 দেয়। ওকে, যেটা আমরা আরসি ফেজ শিফট অসিলেটর এটা আমরা দেখতে পেয়েছি অলরেডি, এই আগেরটা তোমাকে একটু তোকে দেখালাম, ঠিক আছে। আবার দেখো যদি আমার বিটার যে নেটওয়ার্কটা আছে এ যদি 0 দেয় তাহলে এ কত দেবে, এও 0 দেবে। এটা কোথায় দেখতে পেলাম, এটা আমরা দেখতে পাই উইন ব্রিজ অসিলেটর। বুঝে গেছে তো। তো আমার দুটো কন্ডিশন, একটা হচ্ছে কি এ বিটা ইকুয়াল টু 1 হতে হবে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার টোটাল যে ফেজ শিফটটা হবে সেটা আইদার 0 ডিগ্রি হবে অর 360 ডিগ্রি হবে। বোঝা গেল। তাহলে 2023 কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে 2022। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এ উইন ব্রিজ অসিলেটর, প্রুভ দ্যাট দ্য গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার ইউজড ইন উইন ব্রিজ অসিলেটর মাস্ট বি গ্রেটার দ্যান 3। দেখো এই যে কোশ্চেনটা বলে দিয়েছে না, এই কোশ্চেনটা একটু লেন্দি হবে, তার কারণ হচ্ছে এখানে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে প্রথমে আমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করছি। ফার্স্টে আমি R1 আর আর ফিডব্যাক রেজিস্ট্যান্সের কোনো রকম ভ্যালু দিচ্ছি না, এটা আমি RF লিখে রাখছি, এটা আমি R1 লিখে রাখলাম। এখান থেকে আমার একটা লিড ল্যাগ নেটওয়ার্ক যাবে, এটা আর, এটা সি, আর সি, ঠিক আছে। দেখো আমি অলরেডি তোমাদেরকে বললাম যে এই পার্টটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের পার্ট, তাই তো। তার মানে কি এটা হচ্ছে এ আর এই পার্টটা হচ্ছে বিটার পার্ট, তাই তো। কোশ্চেনে কি বলেছে, prove that the gain of the amplifier used in wind bridge oscillator must be greater than 3 for sustain oscillator, তাই তো। কেন, দেখো এটা গ্রেটার দেন 3 হবে তার মানে এটা আমাকে 3 দিবে, তাই তো। তার মানে যদি v0 এটা হয় তাহলে v প্লাস ইকুয়াল টু কত লিখবো আমি, v প্লাস শুড বি v0 বাই 3, তার মানে কি বিটা ইকুয়াল টু 1/3 বেরোবে, তাই তো। তাহলে এবার প্রুফটা করা যাক। দেখো যখন আমি এই সার্কিটটা করব তখন আমি শুধু এই পার্টটুকুনে কনসিডার করছি, ঠিক আছে। এই পার্টটুকুনে কনসিডার করলে আমি সার্কিটটাকে যদি রিড্র করি তাহলে দেখো তোমরা কেমন দেখতে হবে। আমি এই পার্টটা মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখো ইনপুটে কত আছে v0 আর
সি আর আর সি প্যারালাল আছে, তাই তো? তার মানে আমাকে যদি এই পয়েন্টে পোটেনশিয়াল দরকার, তাহলে আমি কি বলতে পারি, এটা একটা ভোল্টেজ ডিভাইডার একটা নেটওয়ার্ক, তাই না? যদি আমার এটা Z1 হয়, এটা যদি আমার Z2 হয়, তাহলে ফর্মুলা কি হবে? ভি প্লাস বাই ভি জিরো ইকুয়াল টু কি লিখতে পারি আমি? Z2 বাই Z1 প্লাস Z2, জাস্ট ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা, আর কিছু না। ঠিক আছে? এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, তার যে ভোল্টেজ ড্রপটা ফেলবে এখানে, সেটা আমি এখানে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো আমি? ভি প্লাস বাই ভি জিরো ইজ ইকুয়াল টু এই সার্কিটের ইম্পিডেন্স কত বলো তো? এটা আর ইন্টু সি বাই আর প্লাস সি। ঠিক আছে? তাহলে এখানে ক্যাপাসিটার ইম্পিডেন্স কত হয়? 1 বাই জে ওমেগা সি, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে কি লিখবো এখানে আমি? আর মাল্টিপ্লাইড বাই 1 বাই জে ওমেগা সি ডিভাইডেড বাই আর প্লাস 1 বাই জে ওমেগা সি। তাহলে কি এটা উপরের পার্টটা হয়ে গেল? ওকে, নিচের পার্টটা কি হবে? নিচের পার্টটা হচ্ছে এইটা প্লাস এইটা টোটালটা। তাহলে কি লিখবো এখানে? আর প্লাস জে ওমেগা সি প্লাস এই পার্টটা গোড়াটা আর প্লাস 1 বাই জে ওমেগা সি বাই আর, এটা মাল্টিপ্লাই হবে, প্লাস 1 বাই জে ওমেগা সি। বোঝা গেল তো? এবার আমাকে এইটাকে সলভ করতে হবে। যখন আমি এটাকে সলভ করব, সলভ করে দেখবে তোমরা কি পাবে। আমি এখানে লিখে দিচ্ছি, বাড়িতে করবে তোমরা সলভটা। ভি প্লাস বাই ভি জিরো ইজ ইকুয়াল টু বেরোবে আর বাই 3r প্লাস জে ইন্টু আর স্কোয়ার ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা সি। ওকে, তাহলে এটা থেকে যদি আমি, তাহলে এই যে ক্যালকুলেশনটা বেরিয়েছে এটা আমার, তাহলে এই যে ইকুয়েশন আমার এখানে বেরিয়েছে, এই ইকুয়েশনটাকে যদি সলভ করি, দিয়ে যদি আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করি, তাহলে আলটিমেটলি আমার এই পোর্শনটা আসবে। ঠিক আছে? এবার দেখো, অলরেডি আমি তোমাকে বলেছি এখানে যে সার্কিটটা আছে, এই সার্কিটে দেখো উইন্ডির অসিলেটরে অ্যাম্পলিফায়ার যেটা ইউজ করা হয়, যেটা কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই তো? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে এর ফেজ শিফট কত হবে? 0 ডিগ্রি। তাহলে বিটা আমার কত হওয়া উচিত? 0 ডিগ্রি। তার মানে কি 0 ডিগ্রি মানে এর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। তার মানে কি করতে হবে? তাহলে আমাকে এই যে পোর্শনটা এখানে আমি পাচ্ছি, এই পার্টটা, এটা কত হতে হবে? 0 হতে হবে, তাই না? যদি আমি এটাকে 0 করে দিই, তাহলে কি লিখতে পারি এখানে আমি? ভি প্লাস বাই ভি জিরো ইজ ইকুয়াল টু আর বাই 3r, তাই তো? তার মানে ভি প্লাস ইকুয়াল টু ভি জিরো বাই 3। দ্যাট মিন বিটা কত বেরোচ্ছে? বিটা বেরোচ্ছে 1/3। ওকে, বোঝা গেল? তাহলে আমার বিটা 1/3 হলে এ কত হতে হবে? 3 হতে হবে। এ যদি 3 হতে হয়, তাহলে আমার অ্যাম্পলিফায়ারের গেনের ফর্মুলা কত? এ ইজ ইকুয়াল টু 1 বাই আর এফ বাই আর ওয়ান। ওকে, তাহলে 3 ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, তাই তো? তাহলে এখানে আর এফ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 2 ইন্টু আর ওয়ান। ওকে, তাহলে এখানে কত বসাবো এখানে আমি? 2 আর ওয়ান। বোঝা গেছে তো? তাহলে তুমি বুঝতে পারলে এটা কেন এটা হতে হবে। ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, যদি গ্রেটার দেন নিয়ে কোনো সমস্যা থাকে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া যেটা আমি বললাম ইকুয়াল টু 1 করে দেখালাম, এটা অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে mod 1 minus a beta should be greater than equal to 1. বার্কহাউসেন ক্রাইটেরিয়া অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে mod 1 minus a beta should be greater than equal to 0. ঠিক আছে? তো সেখানে ইকুয়াল টু দিয়ে আমার এখানে a beta equal to 1 আসে। তো অ্যাকচুয়াল যে ফর্মুলাটা বেরোবে সেটা হচ্ছে কি a beta greater than equal to 1. ওকে, তাহলে আমরা অলরেডি এই প্রবলেমটা সলভ করলাম। Now the question কি বলেছে? Draw the circuit diagram of a monostable multivibrator and explain briefly its operation. ঠিক আছে? তো অলরেডি তোমাদেরকে আমি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর পড়িয়েছি, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর পড়িয়েছি। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাবো মনোস্টেবল মাল্টিভাইব্রেটর জিনিসটা কি। ঠিক আছে? তো নাম থেকে তোমরা বুঝতে পারছো অ্যাস্টেবল আর বাইস্টেবল দুটোকে একসাথে করলে আমার কি হয়ে যাবে? মনোস্টেবল মাল্টিভাইব্রেটর তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের আগে আমরা একবার বাইস্টেবল আর অ্যাস্টেবলটা একবার দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে মনোস্টেবল মানে কি। তার কারণ হচ্ছে বাইস্টেবলে কি দুটো স্টেবল স্টেপ ছিল, অ্যাস্টেবলে কোনোটাই ছিল না। তো আমরা যদি এই দুটোকে মিক্স করতে পারি, তাহলে কি পেয়ে যাবো? মনোস্টেবল। দেখো, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, তাই না? এখানে দেখো কোনো রকমের ক্যাপাসিটর নেই আমার, তাই তো? তাই এখানে দুটো ট্রিগারিং পালস আছে, VT1 আর VT2। এখানে আমরা নেগেটিভ ট্রিগারিং পালস দিয়েছিলাম। আমার সার্কিটে দুটো যেহেতু স্টেবল স্টেট, তাই যদি আমার আউটপুটটা অন হতো, তাহলে ট্রিগারিং পালস না দেওয়া পর্যন্ত এটা অনই থাকতো, দিয়ে আবার যেই ট্রিগারিং দিতাম সেটা আমার অফ হয়ে যেত, দিয়ে আমার এখানে আসলো। ঠিক আছে? আবার যখন ট্রিগারিং অ্যাপ্লাই করলাম, তখন সে আবার নিজের স্টেটটা চেঞ্জ করলো, তাই তো? এটা কেন হচ্ছে? তার কারণ দুটো আমার স্টেবল স্টেট।
সিমিলারলি যখন আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর পড়লাম তখন দেখো আউটপুটটা দেখো একবার হাই স্টেট একবার লো স্টেট এরকম করে মুভ করছে, তাই তো? তার কারণ কি, এখানে আমার কোনো রকমের স্টেবল স্টেট ছিল না, দুটো স্টেটই আমার আনস্টেবল স্টেট ছিল, তাই জন্য মাল্টিভাইব্রেটরটা একবার হাই আর একবার লোতে মুভ করছিল। এটাকে রিল্যাক্সেশন অসিলেটরও বলা হয়। ওকে, তাহলে তোমরা এটুকু বুঝতে পারলে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে আমি কি করেছি, দুটো ক্যাপাসিটার লাগিয়েছি, দুটো ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং এর জন্য আমার এখানে আউটপুটটা নিজেদের মধ্যে অসিলেট করছিল। ওকে, আর বাইস্টেবল মাল্টিভাইব্রেটরে যেহেতু কোনো সার্কিটের মধ্যে ডাইনামিক এলিমেন্ট নেই, তাই জন্য আমাকে ইন্টেনশনালি ওখানে ট্রিগারিং পাস দিতে হচ্ছিল যাতে আমার সার্কিটটা স্টেটটা চেঞ্জ করে। ওকে, এবার তাহলে আমরা দেখবো যে মনোস্টেবলটা কি হয়। তাহলে যদি আমরা বাইস্টেবলের থেকে একটা পোর্শন নিই আর অ্যাস্টেবলের থেকে একটা পোর্শন নিই, তাহলে কি দেখতে পাবো, তাহলে আমরা আলটিমেটলি যে সার্কিটটা পাবো সেটা মনোস্টেবল। জাস্ট লাইক ভাবো, বাইস্টেবল নাকি দুটো স্টেবল স্টেট, আমি যদি এখান থেকে একটা পার্ট নিয়ে নিই তাহলে কি একটা স্টেবল স্টেট নিয়ে নিলাম, আর অ্যাস্টেবলে কি কোনো স্টেবল স্টেট নেই, তো আমি যদি এখান থেকে একটা পোর্শন নিয়ে নিই তাহলে কি জিরো স্টেবল স্টেট, তো ফাইনালি কি তৈরি হবে, মনোস্টেবল তৈরি হবে। তো দেখা যাক সেটা হচ্ছে কিনা। তাহলে দেখো, এই যে দুটো সার্কিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেফট সাইডে হচ্ছে আমার অ্যাস্টেবল, রাইট সাইডে হচ্ছে আমার বাইস্টেবল, তাই তো? আমরা যদি এবার সার্কিটটাকে হাফ করে কেটে দিই তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে, তাই না? দেখো এখানে আমি হাফ নিয়েছি অ্যাস্টেবলের, হাফ নিয়েছি বাইস্টেবলের। এবার আমরা কি করব, এবার আমরা এই সার্কিট দুটোকে জুড়ে দেবো, দেখা যাক কেমন দেখতে হয়। তাহলে আমি এখানে কি করলাম, অ্যাস্টেবল থেকে এই হাফটা নিলাম, এই হাফটা এসছে আমার অ্যাস্টেবল থেকে, আর এই হাফটা এসছে আমার বাইস্টেবল থেকে, তাই তো? তাই দেখো আলটিমেটলি কি তৈরি হলো, মনোস্টেবল। ওকে, তাহলে এবার তোমরা প্রিন্সিপাল অপারেশনটা বোঝো মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের। ঠিক আছে, দেখো তোমরা অলরেডি জানো যে এখানে অ্যাট এ টাইম একটা ট্রানজিস্টরই অন হবে। ঠিক আছে, যেহেতু এই পোর্শনে কোনো আমার ক্যাপাসিটার নেই, আর দেখো ভিসিসিটা ডাইরেক্টলি এর থ্রু দিয়ে এখানে ডাইরেক্টলি ফ্লো করবে, ঠিক আছে, আর আরবি টু থ্রু দিয়ে এটা ফ্লো করবে, তার মানে কি হবে, তার মানে কিউ টু ট্রানজিস্টরটা আমার অন হয়ে যাবে। ওকে, যেহেতু কিউ টু ট্রানজিস্টর প্রথমে অন হয়ে গেল, তার মানে কি লিখতে পারি এখানে আমি, কিউ টুটা হয়ে যাবে আমার শর্ট। ওকে, কিউ টু যদি শর্ট হয়ে যায় তাহলে কি, এটা 0 ভোল্ট হলে এটা আমার কি হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে। এবার দেখো এই 0 ভোল্টটা কোথায় ফেড হবে, এই 0 ভোল্টটা যাবে আমার কিউ ওয়ান ট্রানজিস্টারে ফেড হবে, তাই তো? যদি এই 0 ভোল্টটা কিউ ওয়ানে ফেড হয় তাহলে কি কিউ ওয়ানটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে কিউ ওয়ানটা কি হয়ে যাবে এখানে, ওপেন সুইচ বা অফ। ঠিক আছে, তাহলে কি কিউ টু হচ্ছে আমার অন আর কিউ ওয়ান হচ্ছে আমার অফ। কোন প্রবলেম নেই এটুকুতে। এবার দেখো, যখন আমার এই ট্রানজিস্টারটা অফ আছে ওই মোমেন্টে কি হবে, ওই মোমেন্টে জাস্ট অ্যাস্টেবলের মতনই আরসি ওয়ান এর থ্রু দিয়ে এই ক্যাপাসিটারটা কি হবে, চার্জ হবে। ঠিক আছে, দিয়ে আমার এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে। ওকে, জাস্ট লাইক তোমাদেরকে হয়তো মনে আছে প্রথম দিন আমি তোমাকে পড়েছিলাম যখন অ্যাস্টেবল, তখন এই সার্কিটটা কেমন দেখতে হচ্ছে, ভিসিসি, এখান থেকে আসছে আরসি ওয়ান, ক্যাপাসিটার আরবি ওয়ান, তাই তো? দিয়ে এখানে আসছে কি আমার একটা সুইচ, কেটে গ্রাউন্ড, তাই না? এই সার্কিট কেমন দেখতে, জাস্ট যদি আমি ভালো করে ড্র করি তাহলে এই সার্কিটটা আমার এরকম দেখতে হবে। দেখো আরবি ওয়ান দেখো ডাইরেক্টলি যাচ্ছে কি সুইচের সাথে, এখানে আমার আসছে ভিসিসি, এটা আমার আসছে গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আমার আরসি ওয়ান, এটা হচ্ছে আমার ক্যাপাসিটার। এবার তোমরা ভালো করে বুঝতে পারবে, দেখো এই সার্কিটটা আর এই সার্কিটটা এক্স্যাক্টলি সেম, তার মানে কি ভিসিসি আরবি ওয়ান এর থ্রু দিয়ে ফ্লো করবে যদি সুইচটা ক্লোজ থাকে। ওকে, আর আরসি ওয়ান এর থ্রু দিয়ে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, বুঝে গেছে, দিয়ে আমার এই দিক দিয়ে ফ্লো করবে। ক্লিয়ার? তাহলে দেখো আরসি ওয়ান এর ভ্যালুটা কি অনেক কম হয়, কারণ আগের দিন বলে বুঝিয়েছিলাম 150 ওহম, আর ক্যাপাসিটর ধরো আমি এখানে নিলাম 1 মাইক্রোফ্যারাড। তাহলে আমার এখানে সার্কিটের টাইম কনস্ট্যান্ট কত হচ্ছে, 150 মাইক্রোসেকেন্ড, তাই তো? তার মানে 5 টাইম কনস্ট্যান্টে আমার এটা কি হবে, ফুল চার্জ হবে। 5 টাইম কনস্ট্যান্ট মানে কত, 750 মাইক্রোসেকেন্ড, 1 মিলিসেকেন্ডের থেকেও কম। তাহলে তুমি দেখো এখানে যখনই এই ট্রানজিস্টরটা অন আছে, তার মানে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত, 0.7 ভোল্ট, তাই তো? তার মানে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত, 0.7 ভোল্ট। ওকে, তাহলে এই ক্যাপাসিটরটা কি হবে, ভিসিসি তে চার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এইখানটাতে ভিসিসি পেয়ে যাব উইদিন 750 মাইক্রোসেকেন্ড। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে, কোনো অসুবিধা নেই এটুকুতে। তাহলে সার্কিটটা টার্ন অন করার পরে এই এই কাজগুলো হবে। আমি একবার রিপিট করে দিচ্ছি, প্রথমে এই ট্রানজিস্টরটা অন হবে,
এই ট্রানজিস্টার অন হওয়া মানে এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এই 0 ভোল্ট এখানে ফেড হবে, এইটা অফ হয়ে যাবে, এইটা অফ হয়ে যাওয়া মানে আমার RC1 এর থ্রু দিয়ে ক্যাপাসিটর চার্জ হবে, দিয়ে এখানে একটা যেহেতু এই ট্রানজিস্টারটা অন আছে তাই এখানে 0.7 ভোল্ট পাওয়া যাবে, তাহলে এই পয়েন্টে 0.7 ভোল্ট হবে। ওকে, তাহলে এই ক্যাপাসিটরটা চার্জ হবে কততে? VCC তে চার্জ হওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রস এর ভোল্টেজটা কত হচ্ছে? VCC মাইনাস 0.7। ওকে, যদি VCC 10 হয় তাহলে এটা কততে চার্জ হবে? 9.3 ভোল্টে। বোঝা গেল? দেখো, তাহলে আমি এখানে লিখে রাখলাম 9.3 ভোল্ট, দিস ওয়ান উইল বি প্লাস, দিস ওয়ান উইল বি মাইনাস। কোনো অসুবিধা নেই এটুকুতে? ক্লিয়ার? এবার দেখো আমি কি করলাম, এবার আমি এখানে একটা VT2 তে আমি এখানে একটা ট্রিগারিং পালস দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে একটা ট্রিগারিং পালস দিব। কি ট্রিগারিং পালস দিব? পজিটিভ ট্রিগারিং পালস দিব। ঠিক আছে, যেহেতু এই ট্রানজিস্টরটা বন্ধ আছে আমাকে অন করতে হবে, তাহলে কি করতে হবে এখানে? তাহলে এখানে আমাকে একটা পজিটিভ ভোল্টেজ এখানে একটা ফেড করতে হবে। যেই মোমেন্টে আমি এখানে পজিটিভ ভোল্টেজ দিব তখন কি দেখতে পাবো? দেখা যাক। তাহলে যে মোমেন্টে আমি এখানে ট্রিগারিং পালস অ্যাপ্লাই করলাম তখন কি হবে? এই ট্রানজিস্টরটা হয়ে যাবে অন। ওকে, আর এই ট্রানজিস্টর যখনই অন হবে তখন কি এটা 0 ভোল্ট, তাহলে কি হয়ে গেল? এটা 0 ভোল্ট হলো। আর অলরেডি তোমাকে বলেছি এখানে ক্যাপাসিটরটা 9.3 ভোল্টের চার্জ আছে, তাই তো? তাহলে ভোল্টেজ সোর্সের কনসেপ্ট অনুযায়ী যদি আমার এটা 9.3 ভোল্টের চার্জ থাকে, যদি এটা 0 ভোল্ট হয় তো এটা কত হবে? -9.3 ভোল্ট, তাই না? এই -9.3 ভোল্ট যেটা আছে এটা কোথায় অ্যাপ্লাই হবে? এই পয়েন্টে পাবো। তাহলে আমি এখানে পাবো হচ্ছে -9.3 ভোল্ট। এই -9.3 ভোল্টটা কোথায় ফেড হচ্ছে? আমার Q2 তে ফেড হচ্ছে। তাহলে হয়ে যাবে কি? Q2 আমার হয়ে যাবে অফ। ঠিক আছে, তাহলে আগে আমি কি পাচ্ছিলাম? আগে আমি এখানে পাচ্ছিলাম 0 ভোল্ট পাচ্ছিলাম, তাই তো? এখন আমি কি পাবো? 0 তো ছিল আগে, যখনই অফ হবে তখন কি হবে? এই VCC-টা দেখো ডাইরেক্টলি আমার পাবো কোথায়? এই পয়েন্টে পাবো, যেহেতু এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে আমি এখানে VCC পেয়ে গেলাম, এটা 0, এটা হচ্ছে আমার VCC। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই এটুকুতে? এবার দেখো, যে মোমেন্টে আমার এই ট্রানজিস্টর Q1 অন হয়ে গেল তখন কি হবে? তখন আমার এখানে যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটা অ্যাস্টেবলের মতনই RB2 এর থ্রু দিয়ে চার্জ হবে। ঠিক আছে, এই ক্যাপাসিটর কোন দিক দিয়ে চার্জ হবে? এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে আগে ক্যাপাসিটর কততে ছিল? -9.3 ভোল্টে ছিল। এবার কি হবে? ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হবে কততে? VCC তে চার্জ হবে। ঠিক আছে, যে পয়েন্টে আমার ভোল্টেজটা 0.7 ভোল্ট হবে তখন কি হবে? এইখানে আমি কত পেলাম? 0.7 ভোল্ট পেলাম। এই 0.7 ভোল্টটা অটোমেটিক্যালি আমার কোথায় আসছে? এই ট্রানজিস্টরে আসছে। যখনই আমি এই ট্রানজিস্টরে আসবে তখন কি হবে? এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, তাই তো? তাহলে আমি যাচ্ছি আবার ওটাতে। এখানে আমি কত পেলাম? 0.7 ভোল্ট। এটা হয়ে গেল এখানে, তাহলে এটা হয়ে গেল অন, তাই এটা হয়ে গেল কি? অফ। তাহলে এটা অফ মানে কি? এটা ওপেন সার্কিট, এটা হয়ে গেল শর্ট সার্কিট, তাই তো? যখন এটা আবার শর্ট সার্কিট হয়ে গেল তখন কি দেখতে পাবো? তখন দেখো আবার এইখানে RC1 এর থ্রু দিয়ে ক্যাপাসিটরের চার্জ হবে কততে? VCC তে হয়ে যাবে। আর এটা 0 ভোল্ট মানে এটা কত হয়ে গেল? 0 ভোল্ট হয়ে গেল। তাহলে দেখো আগে কত ছিল? 0 ছিল প্রথম স্টেপে। ট্রিগারিং পালস আমি যেই দিলাম, এখানে ট্রিগারিং দিলাম, ও কততে চলে গেল? VCC তে চলে গেল। দিয়ে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি নিচে নেমে গেল উইদাউট এনি ট্রিগারিং পালস। ঠিক আছে, দেখি আবারও 0 তে চলে গেল। এই মোমেন্টে দেখো আমি যদি কোনো ট্রিগারিং পালস না দিই তাহলে কি? এ অনই থাকবে, এখান থেকে চার্জ হয়ে থাকবে। ঠিক আছে, VCC তে ফুল চার্জ হয়ে বসে থাকবে। এই পয়েন্টে আমি VCC পাবো, এই পয়েন্টে কি পাবো? অলওয়েজ 0 পাবো। তাহলে উইদাউট ট্রিগারিং কি হবে? এটা অলওয়েজ 0। ঠিক আছে, আমি যে মোমেন্টে আবার একটা ট্রিগারিং পালস অ্যাপ্লাই করব, ধরো আমি এখানে ট্রিগারিং পালস দিলাম, তাহলে কি হবে? তাহলে এটা চলে যাবে আবার এখানে। বুঝে গেল তো? দিয়ে আবার কি হবে? কিছুক্ষণ পরে ও আবার নিচে চলে আসবে। বোঝা গেল তো? তো এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের কনসেপ্ট। বুঝতে পেরেছো? তো পরীক্ষাতে যদি এটা আসে তোমাদের, তাহলে তোমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করবে, দিয়ে জাস্ট এক্সপ্লেন করবে, এনাফ। ঠিক আছে, এখানে দেখো আমার এই যে টাইম পিরিয়ডটা আছে অন টাইম, কার উপর ডিপেন্ড করছে? এই টাইম পিরিয়ড ডিপেন্ড করছে RB2 আর C1 এর মধ্যে। ফর্মুলা কি হবে? T ইকুয়াল টু 0.69 ইন্টু RB2 ইন্টু RC1। ওকে, তাহলে কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেন আমাকে বলেছিল যে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ফর মনোস্টেবল মাল্টিভাইব্রেটর এন্ড এক্সপ্লেন ব্রিফলি ইটস অপারেশন। দেখো অলরেডি আমি তোমাদেরকে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট ডায়াগ্রাম ড্র করে দেখালাম, তার অপারেশনটা আমি 3টে স্টেপে তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, তোমরা ওইভাবে কেস 1, কেস 2, কেস 3 করে করবে। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন।
ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এ হার্টলি অসিলেটর, তাই তো? দেখো হার্টলি অসিলেটর আর কলপিট অসিলেটর তোমরা ভালো করে জানো যে দুটো একদম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল দেখতে, শুধুমাত্র ক্যাপাসিটর আর ইন্ডাক্টর জায়গাটা অন্য হয়। ওকে, তাহলে আমি সার্কিটটা ড্র করছি। হার্টলি আর কলপিট অসিলেটরে যে বিটার যে নেটওয়ার্কটা থাকে সেটা আমাকে ফেজ শিফট কত দেয়, 180 ডিগ্রি দেয়। তার মানে কি আমাকে এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তৈরি করতে হবে। ওকে, মাইনাস প্লাস দিলাম এখানে, আমি প্লাসটা এখানে চলে যাবে, তাই ফিডব্যাকটা আমার এখান থেকে আসবে। আমার কি চেয়েছে হার্টলে, হার্টলে মানে কি দেখো কি করে মনে রাখবে, অনেকে মনে রাখতে অসুবিধা হয় যে হার্টলে মানে ক্যাপাসিটর না হার্টলে মানে ইন্ডাক্টর। মাথায় রাখবে হার্টলে স্টার্ট কত দিয়ে কি দিয়ে হচ্ছে, এইচ, তাই তো? এইচ দিয়ে স্টার্ট হচ্ছে মানে কি, এইচ মিনস হেনরি, তাই তো? এটা কি আমার ইন্ডাক্টরের ইউনিট, তাই তো? আর কলপিট কি দিয়ে শুরু হয়, সি দিয়ে, সি মানে কি কলপিট অসিলেটর, সি হচ্ছে কি ক্যাপাসিটর। তারপর তোমরা বুঝতে পারছো সি মানে ক্যাপাসিটরকে রিপ্রেজেন্ট করছে, এইচ মানে ইন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? হার্টলি অসিলেটর তার কি হবে, দুটো আমার ইন্ডাক্টর থাকবে, একটা আমার ক্যাপাসিটর থাকবে। বোঝা গেল? তো এটা হচ্ছে কি আমার এল, এটা এল, আর এটা আমার হচ্ছে সি, এটা R2, এটা হচ্ছে আমার R1, আর এই ফিডব্যাকটা কোথা থেকে যাবে, এখান থেকে। ওকে, তো এই সার্কিটটা হচ্ছে হার্টলি অসিলেটরে। এবার ধরো পরীক্ষাতে আসতেই পারে না কলপিট, ধরো এবার 2021 এসছে আমাদের এটা হার্টলে, ধরো বলে দিল 22 যে কলপিট করো, তখন কি করব দেখে নাও। কলপিটের জন্য কি করব, তাহলে কোশ্চেন আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে। তো দিস ওয়ান উইল বি নাও কলপিট অসিলেটর। ওকে, তাহলে কি চেঞ্জ করতে হবে আমাকে, জাস্ট এই জায়গাটা ফিডব্যাক নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। এইটা হয়ে যাবে ইন্ডাক্টর, আর এইটা হয়ে যাবে ক্যাপাসিটর। ওকে, এটা C1 C2 দিতে পারো, এটা এল, এটাকে L1 L2 লিখতে পারো। ওকে, বাদ বাকি সার্কিটটা কিন্তু এক্স্যাক্টলি সেম। বোঝা গেল? নাও নেক্সট কোশ্চেন, draw the circuit diagram of a wind bridge oscillator, prove that the gain of the amplifier used in the wind bridge oscillator must be greater than 3। দেখ অলরেডি আমি এই কোশ্চেনটা এখানে তোদেরকে করালাম, তাই তো? বাই দ্য ওয়ে একটা রিকোয়েস্ট, বাড়িতে এটা কিন্তু নিজের হাতে সলভ করবি, তার কারণ হচ্ছে সলভ না করিস পরীক্ষাতে কিন্তু স্টেপ জাম্পটা করলে কেটে দেবে। আর যদি না করতে পারিস আমি ডেসক্রিপশন বক্সে উইন্ডব্রিজ অসিলেটরের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও, সেখানে ক্যালকুলেশন অলরেডি করেছি ক্লাসের মধ্যে। আমি ক্লাসে যেহেতু করেছি ক্যালকুলেশনটা, তাই আমি এখানে আরেকবার ক্যালকুলেশনটা করলাম না। ওকে, তা তুই দেখ 2022-এও এসেছিল ফার্স্ট কোশ্চেন, 2023-এও এসেছিল উইন্ডব্রিজ অসিলেটর। ওকে, আবার দেখ 2021-এও কিন্তু আমরা এই কোশ্চেনটা পেলাম, 2021-এও কিন্তু সেম কোশ্চেনটা এসছে। তার মানে কি উইন্ডব্রিজ অসিলেটর থেকে একটা কোশ্চেন পাক্কা আসবে, ঠিক আছে? ধরে রাখবি এটা। ওকে, বাড়িতে গিয়ে ট্রাই করবি। এটা কি লিখছি আমি, সেম অ্যাজ 2022, এক্স্যাক্টলি কোশ্চেন কপি করে দিয়েছিল। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, draw the diagram of a astable multivibrator using the transistor and explain the principle of action showing collector voltage waveform। এক্স্যাক্টলি জিনিস আমি অলরেডি তোকে শো করলাম, কি লিখবো, সেম অ্যাজ 2023। বোঝা গেল তো? দেখ কোশ্চেন সিইউতে রিপিট হয়, এই জন্য তোদেরকে আমি বলেছি যে অলওয়েজ প্রিভিয়াস ইয়ার সলভ করে যা, 50-এ 50 অ্যান্সার করতে পারবি। বোঝা গেল? এই কোশ্চেনটা আসতে যদি ভালো করে বুঝতে না পারিস, আই বাটনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার ওই ভিডিওটাকে দেখে নিস তোরা। এক্সপ্লেন বার্কহাউসেন ক্রাইটেরিয়া, এটাও দেখ এক্স্যাক্টলি সেম, সেম অ্যাজ 2023। ওকে, সো দ্যাটস অল। তো নতুন যে সিলেবাসটা আছে, নতুন সিলেবাসে এই কটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো তোদেরকে আমি অলরেডি সলভ করে দিলাম। ওকে, তো আশা করি এখান থেকে কোশ্চেন যদি আসে তোরা সেই কোশ্চেনটা পারবি। আর তোরা বুঝতে পারলি কি ইম্পর্টেন্ট, বার্কহাউসেন ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট, উইন্ডব্রিজ অসিলেটরটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কলপিট হার্টলি আমি দিয়ে দিয়েছি। আর কোশ্চেন কেমন আসছে, কোথাও কোশ্চেন দিচ্ছে নাকি বড় করে ডেরিভেশন করো, ঠিক আছে? কোশ্চেন কি আসছে, সাপোজ অ্যাম্পলিফায়ার হলে এটা কত হচ্ছে, কার জন্য, উইন্ডব্রিজের জন্য। এবার তারপরে বলছে কি, তারপর কি বলছে, ফেজ শিফটের জন্য আমার এখানে আলটিমেটলি গেইনটা কত হবে। তার মানে কি প্রত্যেকটার মাথায় রাখবি যে এ বিটা কত হয়। উইন্ডব্রিজের ক্ষেত্রে কি হয়, বিটা হয় 1/3, এ হয় 3। ওকে, আমার ফেজ শিফটের জন্য কি আসছে, বিটা হয় 1/29, এ হচ্ছে কত, তাই 29।
ওকে, এরকম করে তোরা কলপিট হার্টলে সবকটা কিন্তু তোরা বাড়িতে করে দেখে যাবি, তাহলে হবে। বাকি কিন্তু কঠিন কোশ্চেন কিছু আসে না। আর মাল্টিভাইব্রেট থেকে যদি মাল্টিভাইব্রেটার থেকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি খুব বড় নয়, একটু দেখে নিবি তাহলে হবে। বা এখানে তুমি করেই দিলাম, এখানে দেখ মনস্টেবল অ্যাস্টেবল চলে এসেছিল, ঠিক আছে। বাই দ্য ওয়ে মনস্টেবল আর অ্যাস্টেবল অলরেডি চলে এসছে, তো এবার পরীক্ষাতে কিন্তু বাইস্টেবলটা আসার 100% চান্স আছে, ঠিক আছে। তো বাইস্টেবল মাল্টিভাইব্রেটটা খুব ভালো করে এবার দেখে যাবি, ঠিক আছে। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.